হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিত অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যানের ওয়ান শট সিকিউ ক্লাস। আজকে আমরা মূলত 24 সালের বোর্ড কোশ্চেনগুলো সলভ করব এবং এই পরিসংখ্যান থেকে যে সকল প্রশ্ন আসে কিছু সিমিলার টপিক থেকেই প্রশ্ন আসে, এর বাইরে কখনোই প্রশ্ন আসে না। যেমন যদি আমি তোমাদেরকে বলি, প্রথমত আমাদের সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো মধ্যক নির্ণয় করা। ঠিক আছে, খেয়াল করো, আমাদের গতে মূলত আসবে অজীব রেখা অঙ্কন অথবা আসবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন, এই দুইটার একটা আসবে। ঠিক আছে, আয়তলেখ খুব একটা আসে না, কারণ এগুলো আমরা ছোটবেলায় সলভ করে আসছি। আর ঠিক আছে, খতে আসার কথা হইলো তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আম, মধ্যক আসে। আর নর্মাল গড় খুব একটা আসে না, মূলত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ই আসে। আর প্রচুরকও আমি খুব একটা আসতে দেখিনি, প্রচুরক আসে আবার এমসিকিউতে। ঠিক আছে, বড় প্রশ্নে আমি খুব একটা পাই নাই। আর কয়ের জন্য কিছু ইম্পর্টেন্ট কি জানো, যেমন পরিসর নির্ণয় করো। আমাদের ওই যে পরিসরের সূত্রটা আছে, যে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1, এই সূত্রটার মাধ্যমে আমরা পরিসর নির্ণয় করি। অথবা এমনও হইতে পারে যে তোমাকে পরিসর বইলা দেবে, সর্বোচ্চ মানও বইলা দেবে, বলবে যে সর্বনিম্ন মান কত। তো এইটাও কিন্তু এই ইকুয়েশনের মাধ্যমে আমরা সলভ করতে পারবো। আবার একটা মনে করো শ্রেণী দেবে, বলবে যে এই শ্রেণীর মধ্যমান কত, তো সেই শ্রেণীর মধ্যমান তো আমরা বের করতেই পারবো, তাই না? মধ্যমানের সূত্রকে যে উচ্চসীমার সাথে নিম্নসীমা যোগ করবা, তারপরে 2 দিয়ে ভাগ করবা। এই যে আমি তোমাদের সঙ্গে এই যে কথাটা আমি বললাম না, এই ফুল চ্যাপ্টার এগুলাই আছে সামনে, এছাড়া এর বাইরে নতুন কোনো জিনিসই নেই। যাক, আসো আমরা সলভ করি। প্রথমেই ঢাকা বোর্ড 2024, দেখো কোশ্চেনটা কি বলছে, যে 40 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিচে দিয়ে দিছে। ঠিক আছে, দেখো সরি 40 না 80 জন, আমি ভুলে ওটা ইংলিশে লেখা। এই 80 জনের মধ্যে দেখো 11 থেকে 20, এত গাধাও আছে, এত কম পাইছে। আচ্ছা, 11 থেকে 20 পাইছে 6 জন। এইভাবে 21 থেকে 30 কতজন, 31 থেকে 40 কতজন। ঠিক আছে, আচ্ছা বলো তো, এই যে উপাত্তটা আমার দেওয়া আছে এটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা? এটা কিন্তু বিচ্ছিন্ন, কারণ এটা 90 শেষ হয়েছে, এটা 91 শুরু হয়েছে, মানে মাঝখানে এক নাই। যদি এমন হতো যেটা 90.5 এটাও 90.5, সেই সময় আমরা বলতাম এটা একটা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, মানে কন্টিনিউয়াস শ্রেণীব্যক্তি। ঠিক আছে, যাই হোক, কতে কি বলছি দেখো, প্রচুরক শ্রেণীর মধ্যমা নির্ণয় করো, এই যেমনটা বলছি। আচ্ছা, আগে আমার তাহলে বুঝতে হবে যে প্রচুরক শ্রেণী কোনটা, তাই তো? বলো তো এখানে প্রচুরক শ্রেণী কোনটা, সব থেকে বেশি গণসংখ্যা কোন শ্রেণীতে আছে? সব থেকে বড় গণসংখ্যা কত দেখো তো, এই 20 না, এই যে 20, আর 20 আছে কোন শ্রেণীতে? 51 থেকে 60 শ্রেণীতে। তাহলে প্রচুরক শ্রেণী কোনটা বলো? 51 থেকে 60। তাহলে প্রচুরক শ্রেণী যদি 51 থেকে 60 হয়, এখন বলো তাহলে মধ্যমান কিভাবে বের করব? সিম্পল একটা সূত্রের মাধ্যমে, তাই তো? এই যে 51 যোগ 60 ডিভাইডেড বাই 2। তাহলে হিসাবটা করো, দেখো কত আসে আমাদের। ঠিক আছে, ইজি না বলো, কোনো সমস্যা আছে? তোমার এটার অ্যান্সার আসবে 55.5। এটা হলো আমাদের এই প্রচুরক শ্রেণীর মধ্যমান। খুব খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু এমন প্রশ্ন আসে যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, বা অমুক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, বা মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, এরকম এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের তাড়াহুড়ো করা যাবে না, খুব সাবধানে দেখতে হবে কোশ্চেনে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে। দেখো, খ নাম্বার প্রশ্নটা কি বলছে, যে মধ্যক নির্ণয় করো। এখন মধ্যক নির্ণয় করার সময় আমার কিন্তু জানা লাগে যে আমার মোট উপাত্ত কতগুলো আছে, তাই না? আর এই মোট উপাত্ত কতগুলো আছে সেটা জানার একটা চমৎকার উপায় হলো গিয়ে ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, হ্যাঁ, যদি গণসংখ্যা মানে হিসাব করে নিচে যদি লিখতাম মোট মোট গণসংখ্যা কত সেটাও যোগ করতে পারতে তুমি, সেভাবেও তুমি মোট যতগুলো উপাত্ত আছে সেটা বের করতে পারো। ঠিক আছে, কিন্তু আমার এখানে একটু কথা আছে। এই যে মধ্যক নির্ণয় করা, এই মধ্যক নির্ণয় করার যে সূত্রটা বলো, এই সূত্রটা তোমার মনে আছে না? সূত্র কি বলো? মধ্যক নির্ণয়ের যে সূত্রটা, এই যে এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, মনে আছে এটা?
এখানে কোন জিনিসটার পরিচয় কি? এল মানে হলো লোয়ার লিমিট, ঠিক আছে। যেহেতু আমরা এখন মধ্যক নির্ণয় করতেছি, তাহলে এল মানে হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এন মানে কি? এন মানে হইলো কি মোট আমার কতগুলো উপাত্ত আছে, হ্যাঁ মোট গণসংখ্যা কত। এফ সি, এই এফ সিতে আসল খেলা। এফ সি, সি মানে কিউমিউলেটিভ, ঠিক আছে, আর এফ মানে তো গণসংখ্যা, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি নাম্বার। তাহলে আমার পূর্ব মধ্যক যে শ্রেণীটা থাকবে না, সে মধ্যক শ্রেণীর আগের যে শ্রেণী, মানে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাই হইল এফসি। তার মানে আমার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা লাগতেছে। এই জন্য দেখো, আমার উদ্দীপকে প্রাপ্ত নম্বর ছিল আর গণসংখ্যা ছিল, কিন্তু আমি যদি মধ্যক নির্ণয় করতে চাই, আমার এক্সট্রা আরো একটা কলাম বা সারি লাগবে, তুমি যেভাবে লেখো আর কি। তাহলে এক্সট্রা কিসের সারি লাগবে? এই ক্রমযোজিত গণসংখ্যার সারণী লাগবে। কেন লাগবে? কারণ আমাদের প্রত্যেকটা শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত সেইটা জানা লাগবে। যদিও সবকটা শ্রেণীর লাগে না, আমার জাস্ট লাগবে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ব্যাখ্যাটা কি বুঝছো? বেসিক ক্লাসে দিচ্ছি এগুলো সবই। এইচ মানে কি? এইচ মানে হলো গিয়ে শ্রেণী ব্যবধান, ঠিক আছে। কিভাবে হিসাব করি? পরপর দুইটা শ্রেণীর মনে করো উচ্চসীমা বিয়োগ করবা, তাইলেই তুমি শ্রেণী ব্যবধান পেয়ে যাবা। এফ এম মানে কি? এফ এম মানে হইলো ঠিক এই যে মধ্যক শ্রেণী না, ওই মধ্যক শ্রেণীর গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা না, কিন্তু মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তার মানে আমি বুঝতে পারলাম এই যে এইচ বা শ্রেণী ব্যবধান, এইটা আমি আগে থেকেই জানি। এই যে প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা দেওয়া আছে, এইখান থেকে কিন্তু আমি বের করতে পারতেছি যে এই যে 21 থেকে 11 বিয়োগ করো কত হয়? 10। তার মানে আমার এই এইচ এর মান কত বা শ্রেণী ব্যবধানের মান কত? 10। আমি আগেই নির্ণয় করছি। এন এর মানও তুমি কিন্তু হিসাব করতে পারো যে 6 এর সঙ্গে 16 যোগ করো 22, 22 আর 12। আচ্ছা না, এখানে তো বলাই আছে এক্স্যাক্টলি যে 80 জন শিক্ষার্থী, তার মানে এন এর মান কত? 80। এল এর মান, এখন এল এর মান কিন্তু তুমি এখনো হিসাব করতে পারো চাইলে, যেহেতু 80টা উপাত্ত তোমাদেরকে কাছে দেওয়া আছে, মানে জোড় সংখ্যক উপাত্ত। এখন তুমি আমারে বলো মধ্যকের সূত্র কি জোড় সংখ্যক উপাত্তের ক্ষেত্রে? n/2 তম পদ মনে আছে? n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদ, এততম পদের সমষ্টি, ঠিক আছে, পদের সমষ্টির গড়। বা আমি সমষ্টি দিয়া তারপরে সমষ্টিটাকে 2 দিয়ে ভাগ করে দিই, শেষ। এটার মানে কি? n/2 তম পদ ও n/2 প্লাস 1 তম পদের সমষ্টির গড়। বুঝতে পারছো? তাহলে যেহেতু আমার কাছে জোড় সংখ্যক উপাত্ত আছে, আমি এই সূত্রের মাধ্যমে কিন্তু বের করব 40 তম পদ ও 41 তম পদের সমষ্টি। 40 কিভাবে পাইলাম? এই যে n এর ভ্যালু কত? 80 জন না? তাহলে 80 কে 2 দিয়ে ভাগ করো কত? 40। তাহলে 40 তম পদ ও 41 তম পদ। এখন আমার তো তাহলে বোঝা লাগবে যে 40 তম পদ এর মান কত, আবার 41 তম পদের মান কত, তাই না? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমাদের তো আগেও একটা মধ্যকের এই ডিরেক্ট এই সূত্র আসছিল, এখন আপনি কেন আবার এই যে এই সূত্র কোথা থেকে উদয় হইলো, কেন হইলো, তাই না? কারণ ভাইয়া তুমি আগে যখন ছোটবেলায় করতা, তোমার কাছে কিন্তু উপাত্তগুলো দেওয়া থাকতো, একদম ক্লিয়ারলি তোমার কাছে উপাত্ত দেওয়া থাকতো। বাট এখানে কিন্তু তোমাদেরকে একটা রেঞ্জের মাধ্যমে দেওয়া হয়েছে, বলে নাই যে 17 2বার, তারপরে মনে করো 23 একবার, তারপরে মনে করো 47 আছে 4বার। এভাবে কিন্তু তোমার সাজাইয়া উপাত্তগুলো দেয় নাই। তারা করছে কি? তারা জাস্ট একটা রেঞ্জ দিয়েছে, একটা গণসংখ্যা নির্বাচন সারণী দিয়েছে। এই জন্য তোমার এখন এই সূত্রটার প্রয়োজনীয়তা হয়েছে। এগুলো সব আমি বেসিক ক্লাসে ভালোভাবে আলাপ করছি। আচ্ছা, বুঝলাম। দেখো তো কিভাবে সলভ করবো আমরা। তাহলে মধ্যক নির্ণয়ের জন্য আমার লাগবে কি? এক্সট্রা ক্রমযোজিত গণসংখ্যা। এই জন্যই শ্রেণীব্যাপ্তি গণসংখ্যার পাশাপাশি আমি কিন্তু ক্রমযোজিত গণসংখ্যার একটা এক্সট্রা কলাম অ্যাড করছি, ঠিক আছে। তাহলে আমি তো জানি কিভাবে করবা, যেমন 11 থেকে 20 এই শ্রেণীর গণসংখ্যাও 6, যেহেতু প্রথম শ্রেণী এর ক্রমযোজিত গণসংখ্যাও কিন্তু 6। পরবর্তী শ্রেণী 21 থেকে 30-এর কি হয়েছে দেখো, গণসংখ্যা 16। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কত হবে? আগের 6 আর 16 যোগ করো কত? 22। তারপরে আবার দেখে যে 31 থেকে 40 এর ক্রমযোজিত গণসংখ্যা কত হবে? এই 12-র সঙ্গে
এই যে লাস্ট পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যোগ করো, 22 আর 12 যোগ করলে হবে 34, 34 আর 13 যোগ করলে হবে 47। এইভাবে কইরা কইরা আমরা প্রত্যেকটা শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বের করতে পারতেছি। আর নিচে গণসংখ্যার নিচে লিখবো যে আমার n সমান সমান কত, 80। এটা তো কোশ্চেনে দেওয়াই ছিল, মানে এভাবেও বের হয়ে গেছে অ্যাকচুয়ালি। এই যে 80, মোট উপাত্ত আছে 80টা। অর্থাৎ এই যে আমি ওখানে যা যা লিখছি সেটা এখানে লিখছি, n সমান সমান 80, এটা জোড় সংখ্যা। তাহলে মধ্যক কি? মধ্যক হলো তোমার 40তম পদ 41তম পদের গড়। যদি তারা এত সুন্দর করে লেখে না, তোমরা লিখবা কি মধ্যক হলো 40তম পদ এবং 41তম পদের গড়। 40তম, এখন দেখতে হবে যে 40তম পদ কোথায় অবস্থান করতেছে। 40তম পদের অবস্থান কোথায় দেখো তো। এখানে একটু মজার বিষয় ঘটে গেছে, বুঝছো? আমি মানে না, মজার বিষয় না, ঠিকই আছে, সরি। এই যে আমার কর্মযোজিত গণসংখ্যা এখানে কত 34 আর এইখানে কত 47। তার মানে কি? তার মানে এই দেখো প্রথম এই শ্রেণী, এই শ্রেণী, এই শ্রেণী, এই তিনটা শ্রেণীতে মোট উপাত্ত আছে কয়টা? 34টা। আর 35 নম্বর উপাত্তটা তাহলে কোন শ্রেণীতে আছে? অবশ্যই এই 41 থেকে 50 এই শ্রেণীর মধ্যে আছে। তাহলে এই 41 থেকে 50 শ্রেণীতে কত নম্বর থেকে কত নম্বর উপাত্ত আছে বলো তো? 35 নাম্বার থেকে 47 নাম্বার পর্যন্ত। ক্লিয়ার এতটুকু? আর আমার যে লাগবে কি কি, আমার লাগবে 40তম পদ আর 41তম পদ। এটা কিন্তু অবশ্যই এই 41 থেকে 50 এই শ্রেণীর মধ্যেই তাইলে থাকবে। অর্থাৎ আমাদের মধ্যক শ্রেণী তাইলে কোনটা হবে? 41 থেকে 50 না? যেহেতু এই শ্রেণীর মধ্যে 40 আর 41তম পদ আছে, অর্থাৎ এই শ্রেণীটাই হবে আমাদের মধ্যক শ্রেণী। ঠিক আছে, এটা লিখতে হবে এইভাবে যে মধ্যক শ্রেণী হলো 41 থেকে 50। তারপরে আমরা এই সূত্রটা ডিরেক্ট ইউজ করব, যে মধ্যক নির্ণয় সূত্র। এই যে এল মানে কি? এল মানে হলো গিয়ে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্যক শ্রেণী হলো 41 থেকে 50, এই শ্রেণীর নিম্ন সীমা কত? অবশ্যই 41। অর্থাৎ এল এর ভ্যালু কত বলো? এল এর ভ্যালু হলো 41 প্লাস n/2। n মানে কত? n মানে 80, 80কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 40। এফসির মানে কয় এই যে মধ্যক শ্রেণী কয়, এই যে 41 থেকে 50 এটা হলো মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী মানে 31 থেকে 40 এই শ্রেণী, এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার মান কত? 34। তাহলে এফসির ভ্যালু কত? 34 ইনটু এইচ এর ভ্যালু কত? দেখো এই 21 থেকে 11 বিয়োগ করো, কত? 10। এফ এম এর ভ্যালু কত? মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? এই যে 41 থেকে 50। তুমি আবার 47 বসাইতে যাইও না, এটা কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা। আমি বলছি মধ্যক শ্রেণীর গণসংখ্যা মানে 13। কোনো সমস্যা আছে এই পর্যন্ত বলো? এখন এইটা একটু ক্যালকুলেট করো, তোমার মান এসে যাবে। যেমন 40 থেকে 34 যদি তুমি বিয়োগ করো, তোমার হবে 6। 6 এর সঙ্গে 10 যোগ করলে 6 10 কে 60। 60কে এখন তুমি একটু 13 দিয়ে ভাগ করো। 60কে 13 দিয়ে ভাগ করে একটা দশমিক মান আসবে, তারপরে ওটা 41-এর সাথে যোগ করে দাও। কত আসছে দেখো তো? 4 পয়েন্ট সামথিং আসবে। 4 পয়েন্ট কত 6 নাকি 7 এই টাইপের কিছু একটা ভ্যালু আসবে। ঠিক আছে, আমার হাতে ক্যালকুলেটর একটু খোঁজা লাগবে, দাঁড়া আছে। সিক্সটি ডিভাইডেড বাই 13 ভ্যালু আসছে ইয়েস 4.61। তাহলে 4.61 এর সাথে 41 যোগ করো, তাহলে কত হবে? 45.61। বুঝতে পারছো কিভাবে আমি মধ্যকটা নির্ণয় করলাম? প্রসিজারটা কিন্তু একটু কঠিন না। এই সূত্রটা কিন্তু এখন আমি এতবার বলছি যে তোমাদের ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা। সূত্রটা কেন আসছে সেটার ব্যাখ্যাও দিছি। আর এই সূত্রটা মান বসানোর জন্য আমার আগে কি কি জিনিস লাগবে, তাই না? ওই যে একটা সারণী লাগবে, ওই সারণীতে এক্সট্রা কি অ্যাড করছি? ক্রমযোজিত গণসংখ্যা। আমরা যখন অজীব রেখা নামে একটা জিনিস আছে ওইটা আঁকবো, তখনও কিন্তু আমরা এই এক্সট্রা ক্রমযোজিত গণসংখ্যা অ্যাড করব, যদি কোশ্চেনে দেওয়া না থাকে। দেখো তো গতে কি বলছে? বর্ণনা সহ উল্লেখিত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। ভাইয়া শোনো, একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। প্রথম দুটো সৃজনশীলের মাধ্যমে মূলত আমরা সকল টাইপের ম্যাথ কভার করব। এর পরবর্তীতে আমি কিছু দেখাবো, জাস্ট যে প্রত্যেকটা সৃজনশীলই সেম টাইপের, আর কিছুই না। জাস্ট এই দুইটা সৃজনশীল ভালোভাবে করো, তাইলেই তোমার চ্যাপ্টার শেষ। বর্ণনা সহ উল্লেখিত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আচ্ছা, এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি, কোনো আইডিয়া আছে? বা গণসংখ্যা বহুভুজের জন্য আমার কি লাগে, আমার আগে এইটা বুঝতে হবে।
খেয়াল করো, এই যে কথা খেয়াল করো, গণসংখ্যা বহুভুজের জন্য আমার শ্রেণী মধ্যমান লাগবে। শ্রেণী মধ্যমান বরাবর আমি গণসংখ্যাগুলা বসাবো। তাহলে আমার এক্স অক্ষ বরাবর থাকবে শ্রেণী মধ্যমান, আর ওয়াই অক্ষ বরাবর থাকবে গণসংখ্যা, কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা না, শুধু গণসংখ্যা। ঠিক আছে, তাহলে দেখি তো, এই যে আমাদের যে শ্রেণীগুলো দেওয়া আছে, যে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এভাবে প্রত্যেকটা শ্রেণীর আমরা কি মধ্যমান বের করতে পারবো না বলো? আমরা কিন্তু কতে অলরেডি এমন একটা অঙ্ক করছি যেখানে আমি একটা শ্রেণীর মধ্যমান নির্ণয় করছি। এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর আলাদা আলাদা শ্রেণী মধ্যমান বের করব। অর্থাৎ খতে যেভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যার একটা এক্সট্রা কলাম করছিলাম, গতে এসে আমরা কিসের একটা এক্সট্রা কলাম করব? শ্রেণী মধ্যমানের। বুঝতে পারছো? তাহলে এই যে প্রথমে লিখলাম শ্রেণী ব্যক্তি, এই যে 11 থেকে 20 এই শ্রেণী ব্যক্তি। তাহলে এই শ্রেণী মধ্যমান কত বা শ্রেণীর মধ্যবিন্দু কত? এই যে আমরা এইভাবে উচ্চসীমা নিম্নসীমা যোগ করব, তারপর 2 দিয়ে ভাগ করব। 31কে 2 দিয়ে ভাগ করলে হয় 15.5। এই যে আমাদের শ্রেণী মধ্যমান। আর গণসংখ্যা তো আমাদের দেওয়াই ছিল 6, এই যে 6। এভাবে করে করে আমরা প্রত্যেকটা শ্রেণী মধ্যমানটা জাস্ট বের করছি। আর এই দুইটা আগে থেকেই দেওয়া ছিল আমাদের এক্সট্রা, এই শ্রেণী মধ্যমানগুলা বের করছি। কেন বের করছি? কারণ তোমাকে আত্মীয় বলা হয়েছে গণসংখ্যা বহুভুজ রে ভাই, আর গণসংখ্যা বহুভুজের জন্য আমার শ্রেণী মধ্যমান লাগবে এক্স অক্ষ বরাবর। এই যে এই পর্যন্ত কি ক্লিয়ার? কোনো সমস্যা আছে? এরপর একটু বাংলা লেখা আছে, এটা কিন্তু মুখস্থ করার কিচ্ছু না, একদম তুমি জাস্ট বুঝবা, যেটা বুঝবা সেইটাই লিখবা। যেমন আমি এখন কি এক্স অক্ষ বরাবর, কোথায় এক্স অক্ষ বরাবর? আমরা তো খাতায়, নর্মাল খাতায় এটা করবো না। আমি কোথায় করব? আমি করব এই যে ছক কাগজে, তাই না? গ্রাফ পেপার। এই ছক কাগজে এক্স অক্ষ বরাবর আমি কিছু একটা বসাবো, আর ওয়াই অক্ষ বরাবর আমি কিছু একটা বসাবো। তাহলে আমি এক্স অক্ষ বরাবর কি বসাবো? শ্রেণী মধ্যবিন্দু। আর ওয়াই অক্ষ বরাবর আমি কি বসাবো? গণসংখ্যা। সেটাই লিখবো যে আমি এক্স অক্ষ বরাবর যে বসাবো শ্রেণী মধ্যবিন্দু, এটা আমি কিভাবে বসাবো? আমি কত ঘরকে এক একক ধরবো। ঠিক আছে, এই যে এক্স অক্ষ বরাবর এখানে প্রতি এক ঘরকে, হ্যাঁ তোমরা চাইলে কিন্তু 5 ঘরকেও এক একক ধরতে পারতা। তারা কি করছে? তারা প্রতি এক ঘরকে সুবিধাজনক তারা নির্দিষ্ট মান নিছে। এখানে মুখস্থ করার কিছু নেই। ঠিক আছে, প্রতি এক ঘরকে প্রতি এক ঘরকে 2 একক ধরছে। কিসের 2 একক ধরছে? ওই যে শ্রেণী মধ্যবিন্দুর 2 একক ধরছে। আর ওয়াই অক্ষ বরাবর আমি বসাবো জানি কি? গণসংখ্যা, তাই না? তাহলে ধরি ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 ঘরকে সে 1 একক ধরছে। কিসের 1 একক ধরছে? গণসংখ্যার 1 একক ধরে কি করছে? এগুলো ধইরা একটা যেটা আঁকতে বলছে সেটা আঁকছে, মানে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। এই দেখো, এই কথাটাই কিছু কি মুখস্থ করার মতো আছে? তুমি যে কাজটা করছো জাস্ট সেটা লেখছো একটা লাইন। আরেকটা এক্সট্রা লাইন এটা অবশ্যই লিখতে হবে, যে আমাদের শুরু হয়েছে কোথা থেকে। দেখো আমাদের শ্রেণী প্রথম একদম যে শ্রেণী মধ্যবিন্দু সেটা কত ছিল? 15.5। ঠিক আছে, আর তাহলে বলো তো এই যে শ্রেণী মধ্যবিন্দু এর আগের যে শ্রেণী আছে, এটা কাল্পনিক শ্রেণী চিন্তা করো। এখানে তো 11 থেকে 20 প্রথম শ্রেণী, বাট 11 থেকে 20 আগের শ্রেণীটা কেমন হইতো বলো তো? এটা যদি 31 হয়, এটা যদি 21 হয়, এটা যদি 11 হয়, তাহলে 11-র আগে কি হবে? এটা হবে অবশ্যই 1। আর দেখো 50, 40, 30, 20, তাহলে এটা কি হবে? 10। তার মানে 1 থেকে 10 হইলো আমাদের কাল্পনিক প্রথম শ্রেণী। এই কাল্পনিক প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যবিন্দু কত হবে? অবশ্যই 5.5। অ্যাকচুয়ালি এগুলো এত হিসাব করা লাগে না। ঠিক আছে, তুমি জাস্ট এই মধ্যবিন্দুগুলোর দিকে তাকাও, দেখো 95.5, 85.5, 10 করে কমতেছে না? তাহলে 15.5-এর 10 কমাই দাও, কত হয়? 5.5। আবার 95.5-এর সাথে তুমি যদি 10 যোগ করো তাহলে 105.5 পাবা। এটা কি? এইটা হলো 101 থেকে 110 এই কাল্পনিক শ্রেণী মধ্যবিন্দু। এখন প্রশ্ন, ভাইয়া এটা কি কোনো কাজে লাগবে? কাজে অবশ্যই লাগবে, নাহলে তুমি তোমাদেরকে বলতাম না অবশ্যই, তাই না? লাগবে কিসে? আমাদের গণসংখ্যা বহুভুজটা দেখো আমি কি করছি। আচ্ছা এই লেখাটাকে বলি নেই, যে মূল বিন্দু থেকে এই 15.5-এর আগের মধ্যবিন্দু কত? 5.5। তাহলে আমি লিখবো যে মূল বিন্দু থেকে 5.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন অথবা এটাকে ছেদ চিহ্ন বলা হয়, ব্যবহার করা হয়েছে। এই কথাটা অবশ্যই লিখবা, নাহলে স্যাররা কিন্তু একটা মার্ক কাটার অপশন পাইয়া যায়। এখানে 1 মার্ক হইলেও কাটবে তারা। ঠিক আছে, কথাটা ইম্পর্টেন্ট অনেক। এরপর দেখো চিত্রটা কি করছি। আমি এক্স অক্ষ বরাবর মনে করে যে 15.5 বসাইলাম। 15.5 বরাবর আমি কত বসাবো? 6 বসাবো। তাহলে এই যে দেখো
এই যে আমার 15.5 বরাবর আমি এই যে 6, তারপরে 25.5 বরাবর কত বসাবো 16, 35.5 বরাবর 12, 45.5 বরাবর 13। তুমি কি বুঝতে পারছো এইভাবে কিভাবে আমি বিন্দুগুলো পাইছি? বিন্দুগুলো পাওয়ার পর কি করছি, সেই বিন্দুগুলো আমি যুক্ত করে দিছি। দেখো কি সুন্দর যুক্ত করে দিছি, বুঝছো? প্রথমে আমরা বিন্দুগুলো পাইছি, তারপর আমরা কি করছি, বিন্দুগুলোকে যুক্ত করে দিয়েছি। এই যুক্ত করে দেওয়ার ফলে তুমি যে চিত্রটা পাবা ওইটা এখানে দেখো, আমি ফার্স্ট বিন্দু কোথায় পেয়েছি 15.5 বরাবর 6 বসাইয়ে, তাই তো? বাট আমি যে বললাম 5.5 হইল গিয়ে এইটার আগের মধ্যবিন্দু। কি করব, আমি এইখান থেকে এতটুকু মিলাই দেব, অবশ্যই মিলাই দেব, ঠিক আছে? আবার এই 95.5 এর পরবর্তী এইখানে তুমি লিখবা 105.5, ঠিক আছে? ওই 105.5 আইসা জিনিসটা মিলাই দেবা। ক্লিয়ার এই পর্যন্ত? আশা করি এটাই নিয়ম, না মিললে কিন্তু সমস্যা আছে। লাগলে এই বিষয়টা তোমাদের যে ক্লাস টিচার তার সঙ্গে আলাপ করে দেখবা, ঠিক আছে? আমি কিন্তু বইয়ের এক এক জায়গায় এক এক রকমের পাইছি এখানে, বাট আমি তোমার যেটা বললাম এটা হলে গিয়ে সব থেকে বেশি গ্রহণযোগ্য নিয়ম। তাহলে অবশেষে আমাদের প্রথম সৃজনশীলটা শেষ হয়ে গেল, ঠিক আছে? এখন দ্বিতীয় সৃজনশীল, এটা শিখলেই মূলত আমাদের বলতে পারো সব টাইপের ম্যাথ শেষ। ঢাকা বোর্ড 2024-এরই প্রশ্ন। ক নম্বর প্রশ্নটা দেখো, তোমার কিছু উপাত্ত দিছে, উপাত্তগুলো কিন্তু অবিন্যস্ত আকারে দেওয়া, ঠিক আছে? ঊর্ধ্বক্রম পদক্রম অনুসারে দেয় নাই, তারা উল্টাপাল্টা র্যান্ডম। এর মধ্যক নির্ণয় করতে বলছে। এখন এই মধ্যক নির্ণয় করতে তোমরা আবার কেউ এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ওই সূত্রে যাইও না, ঠিক আছে? এখানে তোমার ডিরেক্ট উপাত্ত দেয়াই আছে। তুমি কি করবা, তুমি ছোটবেলায় যে নিয়মটা শিখছো না সেই নিয়মে তুমি করে ফেলবা। ছোটবেলায় তুমি কোন নিয়ম শিখছো, ওই যে তুমি দেখবা মোট উপাত্ত কয়টা, গুণ তো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে মোট উপাত্ত কয়টা হইলো 6টা। তার মানে উপাত্ত কিন্তু জোড় সংখ্যক, অর্থাৎ আমাদের মধ্যক হবে কোনটা, আমার মধ্যক হবে তৃতীয় পদ আর চতুর্থ পদের গড়, ঠিক আছে? এখন তৃতীয় পদ আর চতুর্থ পদ অনেকে ভাবে ও ভাইয়া এত সহজ, তাহলে 11 আর 17 যোগ করি, তারপর যোগ করলে হবে 28, 28কে 2 দিয়ে ভাগ করলে হবে 14, তার মানে 14 হবে অ্যান্সার, তাই না? এটা অনেকে করবে, কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে। তো তোমার মধ্যক যে তুমি বের করবা, তোমার আগে অবশ্যই বিন্যস্ত করে নিতে হবে, ঠিক আছে? আমি ঊর্ধ্বক্রম অনুসারে সবসময় সাজাইতে পছন্দ করি। তাহলে আমরা কি করব, প্রথমে ঊর্ধ্বক্রম অনুসারে উপাত্তগুলোকে সাজিয়ে পাই, এই কথাটা লিখবো। তারপরে দেখো তো কি হয়, প্রথমে 6, তারপরে 7, তারপরে 8, এরপরে আছে 11, 14, 17। কি করলাম আমি, অবিন্যস্ত উপাত্তটাকে আমি বিন্যস্ত করলাম, ঠিক আছে? এরপরে বিন্যস্ত করার পর আমি দেখলাম উপাত্ত হলো গিয়া 6টা, অর্থাৎ জোড় সংখ্যক। তাহলে আমার 3 নাম্বার পদ আর 4 নাম্বার পদের গড়ই হইল মধ্যক। তাহলে 8 আর 11 যোগ করলে কত হয়, হ্যাঁ 19, 19কে 2 দিয়ে ভাগ করো, কত 9.5। তো এইটাই হইলো আমাদের মধ্যকের মান। এই টাইপের কোশ্চেন কিন্তু অহরহ আসে, ঠিক আছে? পারতে হবে অবশ্যই। খর দিকে লক্ষ্য করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, ওই যে সব থেকে ইম্পর্টেন্ট, এটাই মেবি আসবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের একটা সূত্র আছে, সূত্রটা আগে আমাদের মুখস্থ করে রাখতে হবে। সূত্রটা হলো এই যে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। লাগলে আমি তোমাদের জন্য আলাদা করে এইখানে লিখি বাইরে, ঠিক আছে? এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ, ঠিক আছে? এই হলো আমাদের কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ক্ষেত্রে। এটা কিন্তু নর্মাল গড় না, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যখন তোমার কোশ্চেনে বলবে তখন এই সূত্রের মাধ্যমে করবা, ঠিক আছে? গড় সমান সমান এই সূত্রটা। এখন কার পরিচয় কি আমাদের অবশ্যই জানতে হবে, তাই না? এই যে এ, আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ে প্রথমে একটা মানকে অনুমান করে নিই, ওটাকে আমরা বলি অনুমিত গড়, ঠিক আছে? বা আনুমানিক গড়। এই যে এ হইলো সেই আনুমানিক গড়ের ভ্যালু, তুমি ইচ্ছা মতো তোমার যে কোনো একটা মান আনুমানিক গড় হিসাবে কাউন্ট করবা, ঠিক আছে? অবশ্যই এইখানেও আমরা যখন গণসংখ্যা বহুভুজ একটু আগে আঁকাইলাম সে সময় কি শ্রেণী মধ্যমান লাগছিল না? আমাদের কিন্তু এই মধ্যক নির্ণয়ে বা এই যে সরি আমরা এখন যে গড় নির্ণয় করব, এই গড় নির্ণয় করার সময়ও কিন্তু আমাদের শ্রেণী মধ্যমানটা লাগবে, ঠিক আছে? জাস্ট বইলা নিলাম তোমারে, পরে আবার আউলাই যাবা। তাহলে ওই যে কোনো একটা শ্রেণী মধ্যমানকে আমরা মূলত আনুমানিক গড় কাউন্ট করব, ঠিক আছে? সামেশন অফ এফ আই ইউআই মানে কি আছে, এন মানে তো তুমি বুঝো যে তোমার কাছে মোট উপাত্ত কতগুলো দেওয়া, আর এইচ মানেও তোমার অলরেডি জানা যে শ্রেণী ব্যবধান। ওকে,
এখন এফ আই ইউআই এই জিনিসটার মানে কি, সামেশন মানে কি, এগুলো সব কিন্তু বেসিক ক্লাসে আমি আলোচনা করছি, আমি জাস্ট এখন তোমার করাবো, ঠিক আছে। সামেশন মানে তো যোগফল, যাই হোক। ইউআই মানে হইলো গিয়া আমাদের ধাপ বিচ্যুতি। কি, ইউআই মানে হলো আমাদের ধাপ বিচ্যুতি। এই ধাপ বিচ্যুতির আবার সূত্র আছে, সূত্রটা দেখো এখানে লেখা আছে যে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। খেয়াল করো, এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। তাহলে আমাদের যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে চাই, আমার লাগবে ইউআই এর মান। ইউআই মানে ধাপ বিচ্যুতি, মানে এই প্রত্যেকটা যে শ্রেণী দেখতেছো না, এই যে 36 থেকে 40 এই শ্রেণীর একটা ধাপ বিচ্যুতি আছে, আবার 41 থেকে 45 শ্রেণী, এই প্রত্যেকটা শ্রেণীর আলাদা আলাদা কি ধাপ বিচ্যুতি আছে। আবার এই প্রত্যেকটা শ্রেণীর আলাদা আলাদা কি আছে, গণসংখ্যা আছে না এফআই। আবার প্রত্যেকটা শ্রেণীর আলাদা আলাদা কি শ্রেণী মধ্যমান আছে না এক্সআই। এই প্রত্যেকটা জিনিস লাগবে। হ্যাঁ, এখানে একটু কষ্ট হয়, কি মনে রাখতে কষ্ট হয় যে আমার এই চার্টে কোন কোন কলাম আছে, কি কি আছে দেখো, শ্রেণী ব্যাপ্তি তো থাকবেই, আর গণসংখ্যা এফআই তো অবশ্যই থাকবে। এক্সট্রা যেহেতু আমার সূত্রের মধ্যে, মধ্যকের সূত্রের মধ্যে কি ছিল, ইউআই ছিল না, আবার এফআই ইউআই ছিল না, তাহলে এই ইউআই এর জন্য একটা আলাদা কলাম হবে, মানে ইউ আর কি, ঠিক আছে, এই যে ধাপ বিচ্যুতি একটা আলাদা কলাম, আবার এফআই ইউআই এর জন্য একটা আলাদা কলাম হবে। প্রশ্ন করতে পারে অনেকে এখন যে ভাইয়া আমি সবই বুঝলাম, শ্রেণীব্যাপ্তি আসলো, গণসংখ্যা আসলো, ধাপ বিচ্যুতি আসলো, এফআইওয়াই আসলো, তাহলে এই শ্রেণী মধ্যমানটা আমার কোন কাজে লাগলো? ভাইয়া শোনো, ওই যে বললাম না আনুমানিক গড় বা এর ভ্যালু, এই এর ভ্যালু কিন্তু আমরা এই শ্রেণী মধ্যমান থেকে যে কোনো একটা মান নেব। যেমন এইখানে কোন কোন শ্রেণী মধ্যমান আছে, এই যে 38, তারপরে এই শ্রেণীর মধ্যমান কত 43, 48, এভাবে করে করে আমি মানগুলো পাইছি না মধ্যমান। এই মধ্যমানগুলোর থেকে আমি যে কোনো একটা মানকে গড় বা আনুমানিক গড় চিন্তা করব। যেমন এখানে কিন্তু 53কে আনুমানিক গড় হিসেবে চিন্তা করা হয়েছে, দেখো ব্র্যাকেটে কিন্তু এ লেখছে, মানে এটা হলো আমাদের আনুমানিক গড়। ক্লিয়ার এই পর্যন্ত? এই জন্য আমাদের এই একটা এক্সট্রা কলাম লাগছে। আশা করি প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা পাইছো। এখন কিভাবে করবা, এই যে 36 থেকে 40 এই শ্রেণী মধ্যমান বের করতে পারবো আমরা এক্সআই। শ্রেণী মধ্যমানকে আমরা অলওয়েজ এক্সআই দিয়ে প্রকাশ করি, আর গণসংখ্যাকে এফআই এর মাধ্যমে প্রকাশ করি, ঠিক আছে, অবশ্যই মনে রাখবা। এরপর লাগবে ধাপ বিচ্যুতি, আর ইউআই এর সূত্রের মধ্যেই ছিল কি এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। তাহলে এই যে এক্সআই এর যে ভ্যালু এখানে কত 38 না, এখানে 38 বসাইলা, আমি কিন্তু এই শ্রেণীর ক্ষেত্রে করতেছি, তার পরবর্তীতে এই শ্রেণীতে করব। তাহলে এই প্রথম 36 থেকে 40 শ্রেণীর ক্ষেত্রে এক্সআই এর ভ্যালু কত 38। 38 থেকে বিয়োগ করবা কত, এ কত ধরছো 53 না, তাহলে 38 থেকে 53 যদি বিয়োগ করো কত হয় জানো, -15। আর নিচে আছে কি এইচ, মানে শ্রেণী ব্যবধান কত, দেখো 36, 41, 46, মানে কি আমার শ্রেণী ব্যবধানে কিন্তু 5 কইরা, তাহলে -15কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, অবশ্যই -3। তো এই হলো আমাদের ধাপ বিচ্যুতিও বের করা হয়ে গেল। এর পরবর্তীতে আছে এফআই ইউআই এর মান, বা এটাকে বলে গণসংখ্যার সঙ্গে ধাপ বিচ্যুতি গুণ করছো, তার মানে গণসংখ্যা ধাপ বিচ্যুতি, ঠিক আছে। এই 4 এর সঙ্গে -3 গুণ করলে কত হয়, প্লাস মাইনাসে -3 4 12, 8 এর সঙ্গে -2 গুণ করলে -16। এইভাবে করে আমরা প্রত্যেকটা শ্রেণীর এফআই ইউআই বের করছি। আর এই যে পুরো আমি যে ছকটা করছি, ছকের পেছনের কারণ কি জানো, আমি অ্যাকচুয়ালি কি বের করার জন্য এত কষ্ট করতেছি, তুমি আমার কমন সেন্স দিয়ে বলো। এর মান তো তুমি হ্যাঁ মনে করো একটা আনুমানিক যে কোনো একটা শ্রেণী মধ্যমানটা ধরলা এর ভ্যালু, এইচ এর মানও তুমি জাস্ট এই শ্রেণীব্যাপ্তি দেখেই বুঝে গেলা কত, এন এর মান তো তোমার দেওয়াই আছে কোশ্চেনে, আর না দেওয়া থাকলেও তুমি মোট গণসংখ্যা কত সেটা হিসাব করে বুঝে গেছো যে 60। তাহলে এই ফুল ছকের আমার উদ্দেশ্য একটাই, এই যে সামেশন অফ এফআই ইউআই বের করা। সামেশন মানে যোগ, কিসের যোগ, এফআই ইউআই এর যোগ। অর্থাৎ আমি এই ভ্যালু এই সব কয়টা এফআই ইউআই মান যোগ করব, যোগ করলে আমরা পাবো সামেশন অফ এফআই ইউআই। ভ্যালু কত আসছে এই অঙ্কের ক্ষেত্রে, -5। তো ওই ভ্যালুটাই তোমরা জাস্ট এইখানে বসাবা, দেখছো এই যে -5, এর ভ্যালু এই যে 53, তারপরে এন এর ভ্যালু কত 60, এইচ এর ভ্যালু কত 5, প্রত্যেকটা মান বসাইছে, খুব ইজিলি কিন্তু আমাদের গড় বের হয়ে গেছে। তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? এই ছিল আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে খেয়াল করো, আমার সাথে সাথে চিন্তা করো একটু, এই ফাইনাল চিন্তা, ঠিক আছে, আর সময় নষ্ট হবে না কোনো। আমাদের কাছে শ্রেণীব্যাপ্তি দেওয়াই থাকবে, এখানে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির কোনো কথাবার্তা নেই, নর্মাল শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি শুধুমাত্র লাগে আমাদের আয়তলেখ অঙ্কনের সময়, যেটা আমাদের 9 10 আসলে খুব একটা আসে না, আমাদের গণসংখ্যা বহুভুজ আর অজীব রেখাই বেশি আসে। আর যেটা বলতেছিলাম,
আমার কাছে মনে করো এই বিচ্ছিন্ন একটা শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে আর গণসংখ্যা দেওয়া থাকবে, গণসংখ্যা মানেই হইল এফআই। ওকে, আর তোমার কাছে যদি একটা শ্রেণী দেওয়া থাকে, অর্থাৎ তুমি কিন্তু শ্রেণীটার মধ্যমান বের করতে পারবা, শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু, ওইটাকে আমরা এক্সআই দিয়ে প্রকাশ করি। তাহলে আমি কি কি পাইলাম দেখো, প্রথমত আমার দেওয়া ছিল শ্রেণীব্যক্তি, তার পরবর্তীতে আমি শ্রেণী মধ্যমানটাও বের করে নিলাম, আবার আমার কাছে গণসংখ্যা বা এফআইটাও দেওয়া ছিল। এক্সট্রা আরেকটা জিনিস বের করতে হবে, যেহেতু আমি এখন কি করতেছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতেছি। সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্রের মধ্যে কিন্তু আমার সামেশন অফ এফআই ইউআই ছিল, তার জন্য আমার কি ইউআই এর মান জানা লাগবে, তারপরে আবার এফআই ইউআই এর মান জানা লাগবে, প্রত্যেকটা শ্রেণীর আলাদা আলাদা। এই জন্যই আমরা এক্সট্রা কলাম করছি কিসের, ইউআই এর। ইউআই মানে কি, ধাপ বিচ্যুতের একটা এক্সট্রা কলাম করছি। ধাপ বিচ্যুতের সূত্র মুখস্থ রাখা লাগবে, এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। আবার এক্সট্রা আরেকটা কলাম করলাম কি, গণসংখ্যা ধাপ বিচ্যুত, মানে এফআই আর ইউআই গুণ করছি, এফআই ইউআই পাইছি আমরা, এফআই ইউআই পাইছি। এবার প্রত্যেকটা শ্রেণীর আমরা ধাপ বিচ্যুতি, গণসংখ্যা ধাপ বিচ্যুতি বের করছি। তারপরে ওই যে যত গণসংখ্যা ধাপ বিচ্যুতি অথবা এফআই ইউআই পাইছি প্রত্যেকটা আলাদা আলাদা শ্রেণীর, এই সকল এফআই ইউআই আমি যোগ করে দিছি। তাহলে আমি কি পেলাম, সামেশন অফ এফআই ইউআই। এইটাই তো আমার সূত্রে ছিল, এই মানটাই তো আমি বের করার জন্য এত কাহিনী করছি, তাই না? তাহলে বলো কঠিন কিনা বিষয়টা? লজিক্যালি চিন্তা করবো, সব সহজ। আর যত ভিডিওই দেখো বাসায় অবশ্যই এটা করার পরে এই টাইপের 4টা করবা, নিজে একা বাসায়, লাগলে একটা দেখে করো, ঠিক আছে? একটা না দেখে ভুল করো, বাট লাস্টে যেন 1টা 2টা না দেখে তুমি নিজে করতে পারো বাসায় একদম কারেক্টলি, ঠিক আছে? আসো আমরা পরে আসি। কোথায় ছিলাম? তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কিন্তু নির্ণয় করে ফেলাইছি একদম লজিক্যালি, এখানে কোনো আমি আওলাজলো মুখস্থ করাই নাই কিছু তোমার। এরপর কি আছে দেখো তো, বলছে যে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। ওই যে আমি তোমার বলছি গতে হয় গণসংখ্যা বহুভুজ দেবে, না হলে অজীব রেখা দেবে, এই দুইটার মধ্যে থেকে কোশ্চেনটা করবে। তাহলে অজীব রেখা অঙ্কনের জন্য আমার কি লাগবে বলছিলাম, ক্রমযোজিত গণসংখ্যা বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি নাম্বার, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা শ্রেণীর আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করবো, অর্থাৎ আমরা এক্সট্রা একটা কলাম করব ক্রমযোজিত গণসংখ্যা। খেয়াল করো এখানে করছে, প্রথমে শ্রেণীব্যক্তির আগে কোশ্চেনই দেওয়া ছিল, এই যে শ্রেণীব্যক্তি দেখো দেওয়া ছিল, তারপরে গণসংখ্যা দেওয়া ছিল, এক্সট্রা একটা কলাম করছি কিসের, ক্রমযোজিত গণসংখ্যার। এই যে 4 4 আর 8 12, 12 আর 11 23, এভাবে কইরা আমরা ক্রমযোজিত গণসংখ্যা প্রত্যেকটা শ্রেণীর বের করে ফেলাইছি। এখনো কিছু বাংলা লেখা লাগবে। এখানে বলছে কি বিবরণ সহ, যদি এটা নাও বলতো তাও আমাদের বাংলা লেখা লাগবে। বাংলা লেখা যদি না পায় তাহলে কিন্তু অর্ধেক মাঠ কাইটা দেবে তারা, ঠিক আছে? বাংলা লেখা লিখবো অবশ্যই। কি করছে সেটাই লিখবা। কি করছে আমার সাথে সাথে রিপিট করো। কি করছি আমি, এক্স অক্ষ বরাবর ছক কাগজে এক্স অক্ষ বরাবর আমি কি করছি, কি নেব, এক্স অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যার সময় আমরা নেব শ্রেণীর উচ্চ সীমা। কি নিব, ওই যে প্রত্যেকটা শ্রেণী ছিল না আমাদের আলাদা আলাদা, এই শ্রেণীগুলোর উচ্চ সীমা নেব আমরা। তাহলে উচ্চ সীমার ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমার আচ্ছা না সরি, এর আগে কিছু কথা তো বলতে হবে, যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর ধরে আমি 2 ঘর সমান সমান 1 একক ধরবো। তাহলে 2 ঘর সমান সমান উচ্চ সীমার 1 একক ধরে, এবং ওয়াই অক্ষ বরাবর কি নেব, ওয়াই অক্ষ বরাবর তো অজীব রেখার ক্ষেত্রে অবশ্যই থাকবে ক্রমযোজিত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান সমান ক্রমযোজিত গণসংখ্যার 1 একক ধরে মানে আমরা অজীব রেখা পাই বা অজীব রেখা অঙ্কন করা হলো। তারপরে দেখাবো যে কোন পর্যন্ত শূন্য থেকে কোন পর্যন্ত ডাটা নাই, তো বলবো যে অমুক শূন্য থেকে ওই পর্যন্ত উপাত্তগুলো আছে বুঝতে আমরা ভাঙা চিহ্ন বা ছেদ চিহ্ন ব্যবহার করি। এই কথাগুলোই তো, তাই না? আমি কিন্তু তোমাদের সঙ্গে দেখা তোমাদের সাথে কথা বললাম আমি, ঠিক আছে? অ্যান্সার দেখা কথা বলতেছি না, একদম ম্যান টু ম্যান কনভারসেশন। তাহলে এখন তুমি খেয়াল করো আমাদের কাছে কি লেখা এই বই, এখানে এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি 1 ঘরকে শ্রেণী ব্যবধানের উচ্চসীমার 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি 1 ঘরকে ক্রমযোজিত গণসংখ্যার 1 একক ধরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে কোন পর্যন্ত দেখো তো, আমার প্রথম শ্রেণীব্যক্তি শুরু হয়েছে কিন্তু 36 থেকে, তাই না? 36 থেকে 40, তার মানে এই 45 পর্যন্ত কিন্তু ডাটাগুলো মিসিং আছে, এইখানে মিসিং আছে, বাট আমরা বলবো কি এগুলো আছে, এটা বুঝতে কি করব, আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করব। মূল বিন্দু থেকে 35 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। দেখলা লেখা কি মুখস্থ করার কিছু?
বুঝা জাস্ট। চিত্রটা কিভাবে অঙ্কন করলো খেয়াল করো, এই যে প্রত্যেকটা শ্রেণীর উচ্চসীমা, যেমন এই 36 থেকে 40, এই শ্রেণীর উচ্চসীমা কত? অবশ্যই 40। 40 বরাবর তুমি কত বসাবা? ক্রমযোজিত গণসংখ্যা মানে 4। তাহলে আমি এই যে 40 বরাবর কত বসাইলাম? 4 বসাইলাম। তারপরে আমি এই বিন্দুটা পাইলাম। হ্যাঁ, এরপরে আমি 40-এর পরবর্তীতে এই 41 থেকে 45, এই শ্রেণীর উচ্চসীমা কত? 45। তাহলে 45 বরাবর আমি কত বসাবো? কেউ আবার 8 বসাইতে চাইও না, ঠিক আছে? আমি কিন্তু অজীব রেখা আঁকতেছি, আমি ক্রমযোজিত গণসংখ্যা বসাইতেছি। 45 বরাবর কত বসাবো? 12। এই দেখো 45 বরাবর আমি 12 বসাইছি, ঠিক আছে? তো এইভাবে তুমি প্রত্যেকটা বিন্দু বসাবা, প্রত্যেকটা শ্রেণীর এই যে ক্রমযোজিত গণসংখ্যা বরাবর বিন্দুগুলা বসাবা, তারপরে এই বিন্দুগুলা যোগ করবা, ঠিক আছে? ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু অ্যাকচুয়ালি হাতের মাধ্যমে যোগ করতে হয়, হাত দিয়ে, ফ্রি হ্যান্ড। স্কেলের মাধ্যমে অ্যাকচুয়ালি করা উচিত না, হাত দিয়ে করার নিয়ম, ঠিক আছে? তাও লাগলে তোমার স্যারের কাছে, তোমাদের যে ক্লাস টিচার, হ্যাঁ, যে তোমাদের খাতা দেখবে, তার কাছে জিজ্ঞাসা করবা যে স্যার এটা কিভাবে কি করব। এক একজনের আবার এক একটা জিনিস পছন্দ। তাহলে আশা করি এই যে আমি তোমাদের করাইলাম ক্রমযোজিত গণসংখ্যা, এইখানে কি তোমাদের কোনো কোশ্চেন আছে বা কোনো ডাউট আছে? বলো। এই যে অজীব রেখা আঁকলাম, গণসংখ্যা বহুভুজ আঁকলাম, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করলাম, হ্যাঁ, তারপরে মধ্যক করলাম, এগুলোই আসবে আমাদের পরীক্ষায়। আচ্ছা, বিশ্বাস হইতেছে না না আমার কথা? আমি কিন্তু ঢাকা বোর্ডের 24 সালেরই 2টা প্রশ্ন সলভ করাই দিলাম। এখন পরবর্তী প্রশ্নটা তাহলে একটু আমরা আসি, দেখি কি বলছে। ময়মনসিংহ বোর্ড 24, এগুলো আমি এত বিস্তারিত করাবো না, আমি জাস্ট মুখে মুখে বলবো, তোমরা বুঝে গেছো অলরেডি। মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করে, এটা আমরা পারি না। কেউ আবার অনেক তাড়াতাড়ি একটা কাজ করতে পারে, কি পারে জানো? বলবে হ্যাঁ এখানে মধ্যক শ্রেণী হলো 48 থেকে 53, মানে এই দেখ এখানে 25 অনেক বড়, বা এটা মনে হয় মধ্যক শ্রেণী 48 থেকে 53, তাহলে এই মধ্যক শ্রেণীর মধ্যমান কত? 48-এর সঙ্গে 53 যোগ করব, তারপরে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, তারপরে আমার অঙ্কটা কি পাবো? আমি একটা শূন্য পাবো। এটা পারা একটা জিনিস আমি ভুল করে দিয়ে আসবো পরীক্ষায়। এই বেটা, তোমার কি এখানে প্রচুরক শ্রেণীর কথা বলছে? হ্যাঁ, তোমার মধ্যমান বের করতে বলছে কি প্রচুরক শ্রেণীর? না তো, তোমার বলছে মধ্যক শ্রেণীর, তুমি তো মধ্যক শ্রেণী আগে বের করবা, মধ্যক শ্রেণী আগে বের করতে হবে, বুঝছো? এইটা একটা এক্সট্রা হ্যাসেল এখানে। কিভাবে বের করবা? তুমি মোট উপাত্ত কয়টা দেওয়া আছে বা মোট গণসংখ্যা কত, এটা বের করতে হবে। এটা হিসাব করবা যে কত মোট গণসংখ্যা, 3 আর 10 13, 13 আর 18 কত? 31, 31 আর 25 কত? 56, 56 আর 8 কত? 64, 64 আর 6 কত? 70। তাহলে আমার মোট উপাত্ত আছে কয়টা? 70টা। তাহলে আমার মধ্য কত কত দেখো তো, মধ্য হইল কি আমার 35তম পদ, ঠিক আছে? 35তম আর হইল গিয়ে 36তম পদের গড় আর কি, ঠিক আছে? 35তম আর 36তম। এখন তাহলে আমার এই যে মধ্যকটা কোন শ্রেণীতে পড়ে গেছে বলো তো? এটা কিন্তু বেমালা হিসাব, তাই না? অনেক কষ্ট হইতেছে। তাহলে দেখি তো 35 নম্বর পদটা কোন কোন শ্রেণীতে আছে? এখানে আছে 3, এখানে আছে 4 থেকে 10, মানে সরি এখানে আছে 10টা, মানে 13 পর্যন্ত এখানে আছে, তারপরে 31 পর্যন্ত আছে এইখানে, তারপরে 32 থেকে একেবারে কত 56 পর্যন্ত কিন্তু আমার এইখানে, 32 থেকে 56 পর্যন্ত আমার এইখানে আছে। মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা একটু আগে ভুল করছি, মানে আমাদের সরি আমরা ভুল করে ঠিক করে ফেলাইছি। আমি যদিও ভুল করছি, বাট এটা ঠিক হয়ে গেছে, এটা কোইন্সিডেন্স, ঠিক আছে? এইখানে আমার মধ্যক শ্রেণীও 48 থেকে 53 হয়ে গেছে, এটা কোইন্সিডেন্স। সবসময় কিন্তু এরকম হবে না, তুমি এত লাকি হবে না। যাই হোক, তাহলে এত হিসাব করে করার থেকে স্যাররা কি প্রিফার করে জানো? যদিও এটা কতে আসছে 2 মার্কের জন্য, তাও তুমি একটা কাজ করবা। কি কাজটা করবা ভাইয়া? খুবই মনোযোগ দিয়ে একটু কথাটা আমার শোনো। কি করবা? তুমি শ্রেণীব্যক্তির জন্য তো এই যে আলাদা একটা কলাম আছে, তাই এভাবে শ্রেণীব্যক্তি, এই বরাবর শ্রেণীব্যক্তি বসাবা, এই বরাবর থাকবে তোমার গণসংখ্যা। আর মধ্যকের সময় আমরা কি জানি একটা লাগে এখানে এক্সট্রা, মধ্যকের সময় ক্রমযোজিত গণসংখ্যা লাগে না? তাহলে ক্রমযোজিত গণসংখ্যাটা তুমি এখান থেকে এক্সট্রা এই কলামটা তুমি কতই করবা, কতই করবা, ঠিক আছে? মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী, এভাবে লেখা করে ফেলাবে। এটা এটা কিন্তু তুমি পরবর্তীতে খ বা গতে ইউজ করতে পারবা চাইলে, ঠিক আছে? যে ক হতে পাই, ঠিক আছে? দেখো তাইলে এখানে যদি তুমি ক্রমযোজিত গণসংখ্যা মানে এটা সারি করো বা কলাম করো সরি, তাহলে কিন্তু তুমি ইজিলি এটা সলভ করতে পারবা। তোমার তখন ওই সময় এইভাবে হিসেব করতে হবে না, তোমার একসাথে হবে, ঠিক আছে? পারবা না বলো? তাহলে আমাদের মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণী হলো 48 থেকে 53, তাহলে আমাদের এর মধ্যমান কত? মধ্যমান হলো কত? 50.5। হিসাব করবা, তাইলে বের হয়ে যাবে। একটু বড়, যদিও কত আসছে তারপর একটু বড়। কত কি বলছে? সারণী থেকে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, হায় রে খোদা, সেটা সূত্র কি? আমি যে সূত্র একটু লিখি, a প্লাস
সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। তাহলে তোমার এক্সট্রা কি কি লাগবে বলো দেখি, এটা মনে রাখাই একটু কষ্টকর বা ভুলে যায় বলাপান। কি লাগবে কি বলো? তো প্রথমে নেবা কি শ্রেণী ব্যক্তি, তারপরে কি নেবা প্রত্যেকটা শ্রেণী মধ্যমান হিসাব করবা, মানে মধ্যমান মানে কি এক্স আই। তারপর লাগবে কি দেওয়া আছে কি ভাই গণসংখ্যা মানে এফ আই। তারপর লাগবে কি ইউআই মানে ধাপ বিচ্যুতি। তারপর লাগবে কি ফাইনাল এফ আই ইউআই, তো গণসংখ্যা ধাপ বিচ্যুতি এফ আই ইউআই। ঠিক আছে, এইভাবে আমরা 5টা কলাম করবো। তারপরে প্রত্যেকটার আলাদা আলাদা শ্রেণীর এগুলো করতে পারবো না বলো, একটু কিছু দেখাইছি কিভাবে করো। এবার তুমি সামেশন অফ এফ আই ইউআই বের করবা, তারপর তো ওই মানগুলো জাস্ট বসাবা, অঙ্ক শেষ। কোনো ব্যাপার। গতে কি বলছে গণসংখ্যা সারণী থেকে উপাত্তের অজীব রেখা। দেখ এর একটা কোনো প্রশ্ন, অজীব রেখার সময় কি লাগবে আমার, আমি উচ্চসীমা যেমন এখানে দেখো এই যে 35, ঠিক আছে, এই 35 বরাবর কি করব আমি। আচ্ছা একটু দাঁড়াও তো, এখানে আগের অঙ্কে একটু একটা জিনিস আমার বলা হয় না, সেটা হলো আমার 36 থেকে 40 আমি কি করছি, আমি কিন্তু 40 বরাবর ক্রমযোজিত গণসংখ্যা মানে 4 বসাইছি। মানে তাইলে আমার ফার্স্ট বিন্দুটা কিন্তু এইখানে হয়েছে, এই যে 40 বরাবর আমি বসাইছি। বাট এখানে কোথা থেকে শুরু হবে, আমার এক্স অক্ষ বরাবর কোথা থেকে উঠবে, তাই না? এই হিসাবটা কিন্তু আমাদের করতে হবে। যেমন আমি কিন্তু উচ্চসীমা বরাবর মানগুলো বসাইতেছি, যেমন 40 বরাবর বসাইছি, 45 বরাবর, 50 বরাবর। তাহলে 40-এর আগে কি আসছে বলো তো? যেমন এই দেখো 60, 55, 50, 45, 40, মানে কি 5 করে কমতেছে না? তাহলে 40-এর 5 কমাই দিলে কত হয় 35। তার মানে আমার 35, বা আমি যদি চিন্তা করি 36 থেকে 40-এর আগের শ্রেণী কোনটা, এটা যদি 41, এটা যদি 36 হয়, তাহলে এর আগের শ্রেণী হবে অবশ্যই কি 31। 31 থেকে 35, এটা হলো আমাদের আনুমানিক এই মানে একদম প্রথম শ্রেণী আর কি। ঠিক আছে, 31 থেকে 35 শ্রেণীর গণসংখ্যা কত? 0। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কত? 0। এত বাঁচাইতে যাইও না, জাস্ট মনে রাখবা এটা 45 বরাবর তুমি বসেছো 12, 40 বরাবর তুমি বসেছো 4, তাহলে এর আগে কি আছে 35 আসে, আর 35 বরাবর তাহলে তুমি কত বসাবা 0। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা দেখো এই 35-এ আমি কিন্তু মিলাই দিছি, এই জিনিসটা 35-এ আমি মিলাই দিছি। আমার কথা বলার এই একটাই কারণ, অবশ্যই মিলাবা, নাহলে কিন্তু সমস্যা। আর কেউ আবার এইখানে এসে মিলাইতে যাবে না, ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু সবসময় বাড়তেই থাকে, তাই না? এই জন্য দেখো অজীব রেখা কিন্তু এই যে বাড়তেই আছে বাড়তেই আছে, কখনো কিন্তু কমতেছে না, নিচে কিন্তু কখনো নামবে না, এটা মনে রাখবা। কেউ আবার মিলাই দিও না ভালোবাসা। তাহলে আশা করি এটা আমরা পারবো, তাই না? সমস্যা আছে বলো? গতে আমার এক্সট্রা কি লাগবে, এক্সট্রা আরেকটা কলাম লাগবে, এই শ্রেণীব্যক্তি লাগবে, গণসংখ্যা। অ্যাকচুয়ালি গতে আমার লাগার কথা না, কারণ আমি কতেই ক করার সময় কিন্তু আমি ক্রমযোজিত গণসংখ্যা বের করছিলাম, সেইটাই আমি ইউজ করতে পারি যে ক এর সারণী ব্যবহার করে পাই। ঠিক আছে, বারবার এক জিনিস লেখার কি দরকার? তারপরও তোমাদের সময় থাকলে লিখতে পারো, সেফ প্লে, বুঝোই তো। স্যারদের আবার মুড সুইং হয়, এক একজন আবার চিন্তা করে কত ঢং, এই একটা সারণী করলো না, যা ওরে আমি ইচ্ছা করে 2 মার্ক কমাই দিই। করতেই পারে, অনেক সারা আছে খেসরা। এর পরবর্তী প্রশ্ন দেখো, ময়মনসিংহ বোর্ড 24-এর। দেখো ময়মনসিংহ মানে প্রত্যেক সালে, ধরো এই যে ময়মনসিংহ বোর্ডেরই কিন্তু আমরা তো জানি যে পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন আসে, সেখান থেকে আমাদের একটা অ্যান্সার করতে হয়। তাহলে দেখো একটা প্রশ্ন ছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আর অজীব রেখা। অন্য প্রশ্নে কি আছে? অন্য প্রশ্নে আছে গণসংখ্যা বহুভুজ, যে বললাম। আরেকটা আছে কি, ওই যে মধ্যক। দেখছো একদম ঢাকা বোর্ডের মতো সেম স্টাইল না? এটা নতুন প্রশ্ন আছে, নতুন নয়, পারো তুমি। শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, যে 5 শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। এই অঙ্ক করার আগে তোমার আগে পরিসর বের করতে হবে। ঠিক আছে, পরিসরের সূত্র কি? পরিসরের সূত্র হলো ওই যে প্রথমেই বলছিলাম ক্লাসে, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, তার সঙ্গে আমরা 1 যোগ করি। এখানে সর্বোচ্চ মান কত রে ভাই, একটু দেখো তো। 84 থেকে বড় কি কিছু পাইলাম? 84 না, 88 পাইছি। 88 হলো সব থেকে বড়। আর সব থেকে ছোট মান কত? 67, 65, 61। 61 থেকে ছোট কি কেউ নাই? পাইলাম তো না। দেখ তোমরা ভালোভাবে দেখো, তো সময় নেই। 61, এর সঙ্গে আমরা 1 যোগ করব। ঠিক আছে, কত হয়? 71, 81, 88, 27। 27-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 28। এই হলো আমাদের পরিসর। শ্রেণী ব্যবধান কত ধরতে বলছে? 5। তাহলে শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী সংখ্যা সমান সমান, সূত্র কি তোমাদের মনে আছে বলো? শ্রেণী সংখ্যার সূত্রটা, পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতাম। পরিসর কত হয়েছে? 28, আর শ্রেণী ব্যবধান কত?
5, তুমি যদি ভাগটা করো কত আসবে? 5 5 25, তারপরে কি 5.6, এটা হবে আমাদের অ্যান্সার। বাট এটা আমরা এই দশমিকে রাখবো না, আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা নিয়ে নেব, রাউন্ড ফিগার করবো, কত হবে? 6 হবে, ঠিক আছে? অলওয়েজ পরবর্তী পূর্ণ সংখ্যাটা নেব 6। তাহলে আমার গণসংখ্যা কত হবে? 6টা। বুঝতে পারছো? আচ্ছা আমার এরকম এরকম করে 6টা হবে। খ নাম্বারটার দিকে, ও খ তো আমি দেখো পারবা, গ তোমরা নিজেরাই পারবা, ভালো কথা। এখানে কিন্তু আমার উপাত্তগুলা কিভাবে দেখো দেওয়া আছে, বাট জিনিসটা মানে অগুছানো ভাবে দেওয়া আছে। তাহলে যে তোমরা এখন বড় হয়েছে, আমরা কিন্তু রেঞ্জ আকারে নিয়ে নেব, মানে আমরা কিন্তু গণসংখ্যা নিবেশন সারণী করব, ঠিক আছে? তুমি মনে করো এই কতে যে শ্রেণী ব্যবধান 5 ধরছিল না, সেভাবেই করবা। শ্রেণী ব্যবধান 5 ধরে তোমার প্রথম শ্রেণী কি হবে? তোমার প্রথম শ্রেণী ব্যক্তি হবে কত? 61 থেকে শুরু হয়েছে না, তাহলে 61, 61 থেকে কত? 65, তারপর নিচে কত হবে? 66 থেকে 70 নাকি? হুম, তারপরে 71 থেকে 75 আর কি। বুঝতে পারছো? এইভাবে কইরা কইরা আমরা শ্রেণী মানে এক পূর্ববর্তী অঙ্কগুলোর মতো সাজাবো। আগে আমরা কি করব? গণসংখ্যা নিবেশন সারণী করব। এভাবে আলাদা আলাদা শ্রেণী থাকবে, তারপরে আলাদা আলাদা টালি চিহ্ন অ্যাড করতে পারো চাইলে, না করলেও সমস্যা নাই। তারপরে গণসংখ্যা থাকবে, মনে করো টালি চিহ্নও দিলা, তারপরে গণসংখ্যা দিলা, ঠিক আছে? যেহেতু তুমি এখন কি করতেছো, মধ্যক নির্ণয় করতেছো, তোমার আরেকটা জিনিস তো লাগবে ভাইয়া, কি লাগবে? অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তাহলে এই মনে করো তোমার ক্রমযোজিত গণসংখ্যা, তুমি চাইলে টালি চিহ্ন নাও দিতে পারো, টোটালি আপ টু ইউ। গণসংখ্যা সারণী থেকে দেখো, এর আগের অঙ্কে আমাদের এই শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা সরাসরি দেওয়া ছিল, জাস্ট এক্সট্রা ক্রমযোজিত গণসংখ্যা বের করছি। বাট এই অঙ্কে কিন্তু আমাদের নিজেদেরকে এই শ্রেণী ব্যক্তি, তারপরে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা প্রত্যেকটা জিনিস বের করে নেওয়া লাগছে, ঠিক আছে? আবার এই যে গণসংখ্যা বহুভুজ আঁকতে বলছে, এখানে আমার কি লাগবে? কিচ্ছু না। তুমি এই যে শ্রেণী পাইছো না প্রত্যেকটা, এই প্রত্যেকটা শ্রেণীর শ্রেণী ব্যক্তি লাগবে, পারবা না বলো? যেমন সরি, শ্রেণী মধ্যমান লাগবে। 61 থেকে 65 এই শ্রেণীর শ্রেণী মধ্যমান কত? 63। তারপর 66 থেকে 70 এর মধ্যমান কত? 68। এভাবে করতে করতে তুমি পাবা 63, 68, 73, 78, 83, 88, ঠিক আছে? এইভাবে কিন্তু তুমি তুমি এই যে 6টা শ্রেণীর কি পাইলা? শ্রেণী মধ্যমান পাইলা। বুঝছো? তাহলে ওই শ্রেণী মধ্যমানগুলা বরাবর আমরা গণসংখ্যা বসাই দেব, তাহলেই কিন্তু আমাদের যে গণসংখ্যা বহুভুজ আঁকা হবে। আর আমি গণসংখ্যা মনে করি চিত্রটা এরকম হইলো, মনে করি এরকম হইলো, ঠিক আছে? তারপর আমি মিলাবো কোন পর্যন্ত? আমি যেই শ্রেণী থেকে শুরু করছি, যেমন আমি শুরু করছি কি 61 থেকে 65 শ্রেণী, বা আমার মধ্যমান কত? এখানে প্রথম মধ্যমান 63 না, 63-এর আগের মধ্যমান কত হবে? তাহলে 5 করে কমাই দাও, 58। তাহলে আমি 58-তে এসে মিলাই দেবো, মনে করি এটা হলো আমাদের 58, 58-তে মিলিয়ে দেবো। আমি কিন্তু লেখার সময় লিখবো যে মূল বিন্দু 0 থেকে 58 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করে পাই। আবার 88-এর পরবর্তীতে কত? 93, তাই না? তাহলে আমি এটা এসে কিন্তু 93-এ মিলাই দেবো। বুঝতে পারছো? অবশ্যই করবা কিন্তু, নাহলে কিন্তু গণসংখ্যা বহুভুজ আঁকা হবে না। তুমি আঁকতেছো একটা বহুভুজ, ঠিক আছে? 5 নাম্বার কোশ্চেন বা রাজশাহী বোর্ডের 24 সালের প্রশ্নটা কি দেখো তো। আমি জাস্ট তোমাদের টাইপটা আলাপ করি, অলরেডি তোমার আমি সব শিখেই ফেলাইছি। আরেকটা জিনিস আছে, সেটা আমাদের অনুশীলনী, বইয়ের অনুশীলনীতে একটা প্রশ্ন ছিল। ওই কোশ্চেনটা আমি আমার বেসিক ক্লাসে করাইছিলাম, সম্ভবত ওটা লেগে প্রচুরক নির্ণয়, ঠিক আছে? আয়তলেখ থেকে আমরা প্রচুরক নির্ণয় করতে পারি, এটা অনেকেই জানে না। তোমরা ওই ক্লাসটা অবশ্যই করবা, ঠিক আছে? লাস্ট ক্লাসটা, একেবারে লাস্ট ক্লাসটা আমার সঠিক খেয়ালও মনেও পড়তেছে না, সম্ভবত লাস্ট ক্লাসটা ওই হ্যাঁ একদম লাস্ট ম্যাটটাই হয়তো বা আয়তলেখ থেকে আমরা প্রচুরক নির্ণয় করতে পারতাম, ঠিক আছে? তোমরা কে কে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দাও, আর কে কে পারো না তারা অবশ্যই ক্লাসটা করবা, তারপর ওই ক্লাসে কমেন্ট করবা যে আমি এই জিনিসটা শিখছি। কারণ স্যাররা কিন্তু ওই কোশ্চেনটা একটু আনকমন যেহেতু করতে পারে, স্কুলের পরীক্ষা অবশ্যই করতে পারে প্রশ্নটা, বোর্ডে আমি দেখি নাই করতে, বাট স্কুলের কোশ্চেনে করতে পারে। কত কি বলছে? প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। ওকে, প্রচুরক শ্রেণী কোনটা? যেহেতু এখানে সব থেকে বেশি গণসংখ্যা, তাহলে প্রচুরক শ্রেণী হইল 57 থেকে 62, এর মধ্যমান কত? 60 হইল এর মধ্যমান, ঠিক আছে নাকি? না সরি, 59.5। মাঝে মাঝে এমন সিলি সব মিস্টেক করি। আচ্ছা দেখো, প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো।
এটা কেমনে করে বলো, কেমনে করে? তোমার কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে বলে না, বাট হ্যাঁ তুমি চাইলে সংক্ষিপ্ত পদ্ধতিতেও গড় করতে পারো, আবার তুমি চাইলে নর্মাল নিয়মেও করতে পারো। নর্মাল নিয়মে কিভাবে করে রে ভাই, তাই না? আপনি তো এটা এখন বলেন নাই। আচ্ছা দেখো, তুমি প্রথমে একটা কলাম করবা, ওটা হলো শ্রেণী ব্যক্তি। এই যে এই শ্রেণী ব্যক্তিটাই এই বরাবর মান বসাবা, যে 45 থেকে 50, তারপরে কত 51 থেকে 56, এইভাবে বসাবা। এই গেল আমাদের শ্রেণী ব্যক্তি। তার পরবর্তীতে কি লাগবে রে? এই যে গণসংখ্যা, গণসংখ্যা মানেই হইলো কি এফআই, ঠিক আছে? এরপরে আমার শ্রেণী ব্যক্তির পরবর্তীতে গণসংখ্যা আনায় একটা কাজ করবা, তুমি শ্রেণী মধ্যমানটা লাগবে এখানে, ঠিক আছে? কারণ তোমার লাগবে কি, গড়ের সময় কিন্তু তোমার এই জিনিসটা লাগে, এফআই এক্সআই লাগে কিনা? সংক্ষিপ্ত পদ্ধতির গড়েতে আমাদের লাগতো এফআই ইউআই, কিন্তু নর্মাল গড়ে আমাদের লাগবে এফআই এক্সআই, সামেশন অফ এফআই এক্সআই। এই এফআই এর পরিচয় হলো গণসংখ্যা, প্রত্যেকটা শ্রেণীর গণসংখ্যা, আর এক্সআই এর পরিচয় হলো ওই শ্রেণীর শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু, ঠিক আছে? তাহলে মনে করো যে 45 থেকে 50, আমি এক্সাম্পলই তোমার দিই, এই যে 45 থেকে 50 এই শ্রেণী, এই শ্রেণীর শ্রেণী মধ্যমান কত হবে রে বলো তো? 47.5, তাই না? হ্যাঁ, এই দুটো যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, 47.5 হলো এই শ্রেণীর শ্রেণী মধ্যমান, অথবা বলতে পারো কি এক্সআই। তারপরে এফআই এর মান কত এখানে, বা গণসংখ্যার ভ্যালু 6, এটা হলো আমাদের এফআই। এরপর আমাদের লাগবে এক্সট্রা একটা কলাম, সেটা হলো গিয়ে এফআই এক্সআই। তুমি এফআই এর সঙ্গে এক্সআই গুণ করবা, 6 এর সঙ্গে 47.5 যদি গুণ করো কত হয়? 300 থেকে কত, আর 5 15 বিয়োগ করো, তাহলে 285 হয় সম্ভবত, গুণ করে দেখো, ঠিক আছে? তো এইভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর আলাদা আলাদা এক্সআই, তারপরে এফ এক্সআই মানে কি শ্রেণী মধ্যমান, তারপরে গণসংখ্যা, তারপরে এই দুইটা গুণ করে একটা এফআই এক্সআই পাবো। তারপরে যেহেতু আমার লাগবে কি এফআই এক্সআই, এই এফআই এক্সআই কি প্রত্যেকটা এফআই এক্সআই আমরা যোগ করব, সে যোগ করলেই আমরা পাবো সামেশন অফ এফআই এক্সআই। আমরা এইভাবে লিখি অনেকটা, যে গাণিতিক গড় নির্ণয়, গাণিতিক গড় সমান সমান, ঠিক আছে? সুন্দর করে একটু লিখি, ঢং করি একটু, সমান সমান ইকুয়ালস টু সামেশন অফ এফআই এক্স। এখানে এক্সট্রা একটা কথা লিখতে পারো, আই মানে হলে কি শুরু যেখানে হয়েছে, ঠিক আছে? এটা মুখস্থ করতে পারো যে আই সমান সমান 1, ঠিক আছে? মানে 1 নাম্বার থেকে শুরু হয়েছে, আর কোন পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে। এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হইল গিয়ে যে এতটুকু f1 x1, এটা কিন্তু এফআই এক্সআই, ঠিক আছে? f1 x1 প্লাস f2 x2 প্লাস ডট 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 কি এন পর্যন্ত গেছে না? তাহলে যোগ করতে করতে এফ এন এক্স এন, এর মানেই হইলো এই জিনিসটা, বুঝতে পারছো? বেসিক ক্লাসে ভালোভাবে আমি আলাপ করছি। তাহলে এইটা হলো কি তোমার f1 x1, তারপর তুমি 2 নম্বর শ্রেণীর যে এটা বের করবে, এটা হলো কি f2 x2 f3 x3, এভাবে করে করে পাবা, তারপরে সবকিছু যোগ করবা, বুঝতে পারছো? আর এই উপরে হলো আমাদের গড়ের মেন সূত্রকে, রাশিগুলোর সমষ্টি না? এই উপরে যে জিনিসটা আমি লিখছি না, এইটার মানে হলো রাশিগুলোর সমষ্টি, আর নিচে কি থাকবে? রাশিগুলোর সংখ্যা বা কয়টা উপাত্ত, তাই না? গণসংখ্যা কত, এন দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে? যে আমার গণসংখ্যা মোট কয়টা, বুঝতে পারছো? এখানে আসলে এন না, আমি অনেক জায়গায় কেও দেখছি f1, এখানে কি f1 x1 f2 x2 ভাবে করতে করতে এন পর্যন্ত তো আসে না, এটা কে দিয়ে আমি প্রকাশ করতে দেখছি অনেক জায়গায়, ঠিক আছে? এটা তুমি কেই বসাও এখানে কে, কারণ নাইলে আউলাই যাবা। কেমন আউলাবা? কারণ এই এন মানে হলো গিয়ে তোমার মোট উপাত্ত কয়টা, এখানে আমি ধরছি যে 60 জন শিক্ষার্থী, তাহলে মোট তোমার 60টি উপাত্ত, তাহলে এন এর ভ্যালু হলো গিয়ে 60, কিন্তু কে এর ভ্যালু কিন্তু 60 না। কে মানে হইলো গিয়ে আমার মোট শ্রেণীর সংখ্যা কয়টা, এই যে 45 থেকে 50 এভাবে কইরা কইরা আমার মোট শ্রেণী কয়টা, ঠিক আছে? যেমন এখানে শ্রেণী কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমার কিন্তু মোট 5টা শ্রেণী আছে, তাহলে আমার কে এর মান কিন্তু 5 এখানে, বুঝতে পারছো? দেখ এগুলো নিয়ে এত পেঁচাই না, লাগলে এই যে আই সমান সমান 1 এগুলো লেখা লাগবে না, তুমি জাস্ট এই সামেশন অফ এফ আই এক্স আই লিখে দিও, তাইলেই হবে। গতে কি বলছে? গতে বলছে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা। ওই অজীব রেখা কেমনে আঁকবা? তুমি প্রত্যেকটার উচ্চসীমা, যেমন এই যে 50 56, এই 50 বরাবর তুমি বসাবা 6, তারপরে 51 থেকে 56 বসাবার, আবার তুমি 56 বরাবর 9 বসায় দিয়ে দিও না, এটা কিন্তু গণসংখ্যা, তোমার লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। 6 আর 9 যোগ করো কত হয়? 15, তাহলে তোমার 56 বরাবর বসাই দেবে 15, আবার 62 বরাবর তোমার বসাই দেবে কত? 15 আর 21 যোগ করলে কত? 36, বুঝতে পারছো? এইভাবে লেখাটা তুমি বারবার বলছি তোমাদেরকে, পারবা আশা করি। আর শুরু করবো কোথা দিয়া? এই যে 50 বরাবর তো 6 বসাবো, 50 এর আগে কি? এই দেখো 62,
56, 50, 6 করে কমতেছে, তাহলে 50 আর আগে হলে কি 44, তাহলে 44 বরাবর তুমি শূন্য, মানে 44 থেকে শুরু হবে, ঠিক আছে। এটা মনে করো 44, এই 44 থেকে শুরু হবে, আর এই 50 বরাবর তো তুমি মনে করো 6 বসেছো, তাহলে 44, 50 এইভাবে আর কি জিনিসটা যাইতে থাকবে, বুঝতে পারছো। 6 নাম্বার দেখো, রাজশাহী বোর্ডেরই অন্য প্রশ্নটা, যেহেতু এই কোশ্চেনে অজীব রেখা দিয়েছে গতে, তাহলে এই কোশ্চেনে কি দেবে, গণসংখ্যা বহুভুজ দেবে। আবার এই প্রশ্নে যেহেতু গাণিতিক গড় দিয়েছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দেয় না, এবার তুমি চাইলে এটা সংক্ষিপ্ত পদ্ধতিতেও করতে পারো, তাহলে এই প্রশ্নে কি দেবে, মধ্যক দিয়েছে, দেখলা প্যাটার্নটা। আবার এখানে এটা একটা ভালো অঙ্ক, অবিন্যস্ত উপাত্তের তোমার সর্বোচ্চ মান বলে দিয়েছে, পরিসরও বলে দিয়েছে, সর্বনিম্ন মানটা নির্ণয় করতে বলছে। সাধারণত আমি দেখছি অনেক সবাই পরিসর বের করে, এটা সবাই পারে, কিন্তু যখন এরকম একটু ঘুরাই বলে তারা পারেন। আরে কেন ভাই, তুমি সূত্র তো জানো যে পরিসর সমান সমান, আমি পুরো লিখলাম না, পরিসর সমান সমান কি, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1, এটা তো সূত্র তাই না পরিসরের। তাহলে তুমি এই সূত্র মানগুলো বসাও, তাহলেই তো হয়। পরিসরের মান কত, 64, ইকুয়ালস টু সর্বোচ্চ মান কত, 95, সর্বনিম্ন মান কত জানো না, সেটা তো তুমি বের করবা, অজানা রাশি এক্স। এখন জাস্ট তুমি সমাধান করো, যেমন এখানে 95 সাথে 1 যোগ করলে কত, 96, 96, আর এই পাশে দেখো 64 মাইনাস 96 ইকুয়ালস টু মাইনাস এক্স। 64 থেকে 96 বিয়োগ করলে কত হয়, 32, তাহলে মাইনাস 32 ইকুয়ালস টু মাইনাস এক্স। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান 32, মানে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে বা ভাগ করে পাই, ঠিক আছে। তো তোমরা চাইলে এত কঠিন না কইরা এটা কাজ করতে পারতা, আমি এখানে একটু বোকামি করছি, সিম্পল একটু বোকামি করছি। কি করছি, তোমরা চাইলে যেহেতু এখানে -x আছে, তুমি সমান চিহ্নের এই পাশে আনতে পারতো, তাহলে ডিরেক্ট এটা +x হয়ে যেত। আর এখানে 95 সঙ্গে 1 যোগ করলে কত হয়, 96, আর এই 64টা সমান চিহ্নের এই পাশে আসলে কি হয়ে যাবে, -64, তাহলে তোমার একেবারে অ্যান্সার বের হয়ে যাবে, বুঝতে পারছো। কিন্তু সহজ অঙ্ক, অনেক সহজ অঙ্ক, এগুলো নিয়ে এত পেঁচানো যাবে না। খ কি করলাম, প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। আচ্ছা, এই টাইপের ম্যাথকে আমি করি নাই, আবার গণসংখ্যা বহুভুজ আর দেখান লাগবে, পরবর্তী কোশ্চেন একটু দেখো তো। এই দেখো মধ্যক, এই দেখো অজীব রেখা দেওয়া থাকে, প্রাপ্ত নম্বর গণসংখ্যা, এই মধ্যবিন্দু পারবা না। এখানে বলছে কি প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর, তাহলে প্রচুরক শ্রেণী কোনটা, 13 হলো কি সর্বোচ্চ গণসংখ্যা, তাহলে 81 থেকে 85 হলো আমাদের প্রচুরক শ্রেণী। অনেকে করবে কি, এই 81 থেকে 85 শ্রেণীরই মধ্যবিন্দু বের করে দেবে, যে ভাইয়া অ্যান্সার হলো 83, কি খুশি, আমি তো ফুল মার্ক একদম 100 তে 100, বাট আসলে কি বলছে পূর্বের শ্রেণীর। তাহলে আমার এই 76 থেকে 80 এই শ্রেণীর মধ্যবিন্দু বের করতে বলছে, কত হবে, 78 হবে। ক্যালকুলেট করে দেখাবা। উপাত্তের মধ্যক নির্ণয় করো, এটা পারবো, যে এগুলো আসলে আমি আর দেখাবো না, তোমরা নিজেরাই পারবা। যেমন এখন আমি তোমাদের কুইক কোশ্চেন করি, দেখো তুমি অ্যান্সার দিতে পারো কিনা। যদি অ্যান্সার দিতে পারো তাহলে তোমার হয়ে গেছে, তোমার আর বাকি নেই কিছু। এই যে খতে তোমার এক্সট্রা কি লাগবে বলো তো, অনেকে পাইরে গেছে, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, আর ওই সূত্রের মাধ্যমে করতে হবে, যে a প্লাস সামেশন অফ কি এফ আই এক্স আই ডিভাইডেড, এই দাঁড়াও কি বলতেছি, মধ্যক নির্ণয় সূত্র এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, এই সূত্রের মাধ্যমে করে ফেলবো আমরা। আর প্রচুরক নির্ণয় সূত্র কি জানো, এল প্লাস f1 প্লাস f2 ইন্টু এ। যদিও এখানে চাই না, আমি জাস্ট একটু বলতেছি, এল মানে হলো গিয়া, যেহেতু এখন প্রচুরক নির্ণয় করতেছি, তাহলে এল মানে হলো গিয়ে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। এক্সাম্পল দিই, যেমন এখানে 81 থেকে 85, এটা হলো গিয়ে প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত, 81। এমসিকিউতে কিন্তু অহরহ আসে এগুলা। f1 এর মান, f1 মানে কি, f1 মানে হলো গিয়া প্রচুরক শ্রেণী এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, মানে 13 থেকে 9 বিয়োগ করো, কত হয় 4, এটা হলো গিয়ে f1। এবার এখানেও f1 আছে, f1 প্লাস f2 মানে কি, f2 মানে হলো প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য, মানে 13 থেকে 7 বিয়োগ করো, কত 6। এইচ এর ভ্যালু কত, 66, 71, মানে 5 বিয়োগ করলে পাই, তাই না। এর হিসাব করবা, 4 5 কত 20, নিচে আছে কত 4 আর 6 যোগ করলে 10, তাই 20 কে 10 দিয়ে ভাগ করলে কত 2, 2 এর সঙ্গে 81 যোগ করলে কত 83। এটা হলো আমাদের প্রচুরক এই অঙ্কের। মজা না বলো অঙ্কটা, একেবারে অনেক সহজ, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, প্রচুরক আসবে এমসিকিউতে। বড় প্রশ্ন দিলে মনে করবো যে তোমার কপাল অনেক ভালো, সহজ জিনিস দিছে, ঘাবড়ায় যাওয়া যাবে না। আর অজীব রেখায় তোমার কি লাগবে বলো, কিছুই তো লাগবে না, কারণ লাগতো ক্রমযোজিত গণসংখ্যা, যেটা আমরা ক্ষতেই বের করে ফেলাইছি। এখন জাস্ট ক্রমযোজিত গণসংখ্যাগুলো আমি বসাইতে থাকবো উচ্চসীমা বরাবর, আর ওই বাংলা লেখাটা লাগবে, জন্য তো লাগছে বিবরণ সহ।
অন্য প্রশ্ন দেখো, দিনাজপুর বোর্ড 2024, এই একটা প্রশ্ন ছিল অজীব রেখা মধ্যক, আরেকটা প্রশ্নে কি গণসংখ্যা বহুভুজ আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আর আছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। দেখলা কিচ্ছু আছে নতুন এখানে। 9 নম্বর দেখো, কুমিল্লা বোর্ডের প্রথম প্রশ্নে আছে অজীব রেখা আঁকতে বলছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করছে, আর বলছে আবার পরিসর দেওয়া, সর্বনিম্ন মান দেওয়া, বলছে সর্বোচ্চ মান নির্ণয় করতে। একটু আগে এই টাইপের একটা ম্যাথ করেছি, একটু আগে লাস্ট ম্যাথটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আচ্ছা তাহলে আমরা গেস করি কুমিল্লা বোর্ডের অন্য কোশ্চেনটা কি আমার কাছে আছে। যদি আমার কাছে আসে, তোমরা লাগলে একটা কাজ করো, কুমিল্লা বোর্ডের অন্য প্রশ্নটা তোমাদের কাছে থাকলে একটু দেখো, ওই প্রশ্ন একটু দেখো তো ওখানে কি গণসংখ্যা বহুভুজ আর মধ্যক নির্ণয় করতে বলছে কিনা। ঠিক আছে, যদি সেটা বলে তার মানে আমাদের গেস কারেক্ট। তারপরে দেখো তো চট্টগ্রাম বোর্ডের এই, সেটা সম্ভবত সেকেন্ড কোশ্চেন, চট্টগ্রাম বোর্ডের আরেকটা প্রশ্ন কাটা পড়ছে, ওটা আমার কাছে নাই। তো এই যেখানে বলছি অজীব রেখা বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বলছে, আমি ধারণা করতে পারি অন্য প্রশ্নে ওই গণসংখ্যা বহুভুজ আর মধ্যক, ঠিক আছে, এগুলো বের করতে বলছে। গড় তো অবশ্যই বের করতে বলে, মধ্যকই বের করতে বলছে, প্রচুরক্ত সহজ। মধ্যক শ্রেণীর মধ্যমান, তো মধ্যক শ্রেণীর এই কথা কিন্তু একটু বড়, পরটা কি করবা তোমরা অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা অ্যাড করবা। ঠিক আছে, শ্রেণী ব্যবধান গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এইভাবে অ্যাড করে ফেলবা কতেই, যদিও 2 মার্কের তাও। ঠিক আছে, এরপর তুমি দেখাবা যে মোট উপাত্ত কয়টা, তারপরে শ্রেণী মধ্যমান কোনটা হবে, এগুলা একটু বড় আছে, এটা করাইছি আমি অলরেডি। সিলেট বোর্ড 2024 সালের এই প্রশ্নটা দেখে একটু লক্ষ্য করি। দেখো একটা প্রশ্নে বলছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করো, তাহলে অন্য প্রশ্নে কি বলবে অজীব রেখা আর মধ্যক নাকি, এই যে আবার অজীব রেখা মধ্যক। ঠিক আছে, প্রথম প্রচুরক নির্ণয় করো, এই দেখো প্রদত্ত সামনে থেকে প্রচুরক নিন, আমি কিন্তু একটু আগে তোমার প্রচুরক নির্ণয় করা শিখিয়ে দিছি, 2 মার্কের জন্য আসছে, যদি সহজ এই জন্য। এই মোদক নির্ণয় করা, এখানে কি করতে হবে, অবশ্যই তোমার যদি অবিন্যস্ত থাকে এটারে ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করবা। ঠিক আছে, তারপরে দেখবা যে আমার উপাত্ত কয়টা আছে, দেখো যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা উপাত্ত, মানে জোর সংখ্যক উপাত্ত। তার মানে চতুর্থ আর হইল গিয়া পঞ্চম, 4তম পদ আর 5তম পদের মান যোগ করে 2 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, আচ্ছা তো এখানে দেখো মানে নতুন কিচ্ছু নাই, সব সহজ। 2024 সালের এই প্রশ্নটা দেখো তো কি আছে, বলছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো আর বলছে মধ্যক, তাহলে অন্য প্রশ্ন আর আছে কি প্রচুরক শ্রেণীর, আবার দেখছো বলছে কি পূর্ববর্তী শ্রেণীর, অনেকে এতটুকু খেয়াল করে না, এই জন্য এটা বারবার দেয়। মধ্যমান নির্ণয় করো, প্রচুরক শ্রেণী কোনটা, এই যে এইটা 61 থেকে 70, এর পূর্ববর্তী শ্রেণী কোনটা 51 থেকে 60, 51 থেকে 60 এর মধ্যমান কত, 51 যোগ 60 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, 55.5 অ্যান্সার। তাহলে অন্য প্রশ্নে কি দেবে, সম্ভবত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দিতে পারে অথবা নর্মাল গড় দেবে, আর দেবে অজীব রেখা, অজীব রেখা দিল আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দিল। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি 7 ধরে, তাহলে শ্রেণী সংখ্যা মানে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে বলছে, এই কটাও একটু বড় আছে। ঠিক আছে, তুমি পারবা না গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে, প্রথমে দেখবা যেখানে আমার শ্রেণী সংখ্যা কত বের করতে হবে, তুমি দেখবা এখানে পরিসর কত, তারপরে পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করবা, শ্রেণী সংখ্যা বের হয়ে যাবে, ওই অনুসারে তুমি ছক বানাবা। ঠিক আছে, সহজ আছে। তো যশোর বোর্ডের অন্য প্রশ্ন, এটা কি সেকেন্ড কোশ্চেন ছিল, হ্যাঁ সেকেন্ড কোশ্চেন ছিল। এর পরবর্তী দেখো বরিশাল বোর্ড 2024 সালের একটা প্রশ্ন, অন্য প্রশ্নটা আমার কাছে নাই যদিও, শ্রেণীব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা কত, একটু আগে এই টাইপের ম্যাথ আমি করাইছি, পরিসর বের করবা তারপরে বের করবা। গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করো, হ্যাঁ মধ্যক নির্ণয় করতে পারবা, অবশ্যই পারবা। এখানে কিন্তু বলছে কি গণসংখ্যা সারণী তৈরি করো, অনেকে মনে করতে পারে ভাই এখানে দুপাত্র ডিরেক্ট দেওয়া আছে, তাহলে আমি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, তারপর আমি ছোটবেলায় যেভাবে শিখছি না সেইভাবে আমি কইরা দিই, ওভাবে করলে হবে না। তোমার গণসংখ্যা সারণী তৈরি করতে যদি নাও বলে তাও করে নিতে হবে, এখন তুমি 9-10-এ পড়ো। ঠিক আছে, কি লাগবে এক্সট্রা, জাস্ট মধ্যক নির্ণয়ের সময় কর্মযোজিত গণসংখ্যা। গতে কি বলছে আবার অজীব রেখা, তাহলে এখানে যেহেতু ওই যে মধ্যক আর অজীব রেখা বলছে, তাহলে অন্য সৃজনশীল অবশ্যই তোমার গণসংখ্যা বহুভুজ আর হলো গিয়া গড় বের করতে বলছে, হয়তো বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে বলছে। ঠিক আছে, আয়ত লেখা এখনো পাই নেই আমি কোথাও, বাট হয়তো বা আসতেও তো পারে তোমাদের বেলায়, কে জানে, এজন্য সবই পারা উচিত। এখানে কিছু উপাত্ত আছে বলছে মধ্যক নির্ণয় করো, পারবা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করো, এটা কিন্তু ঢাকা বোর্ড 23 সালের প্রশ্ন, আমরা প্রায় শেষের কাছাকাছি, আরেকটা জাস্ট কোশ্চেন আছে, এরপরে তোমরা জাস্ট এগুলা প্র্যাকটিস করবা। ঠিক আছে, প্রত্যেক টাইপ থেকে ওই যে বললাম 4-5টা নিজেরা করবা খাতায়।
তাইলেই হবে। প্রদত্ত সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আরে বাবা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পারবা না? কি কি লাগবে ফাইনাল একবার নিজের কাছে পড়া দাও যে আমার কি কি লাগবে। দেওয়া আছে কি কি, শ্রেণীব্যাপ্তি দেওয়া, আর কি দেওয়া, গণসংখ্যা দেওয়া। যেহেতু শ্রেণীব্যাপ্তি দেওয়া, এখান থেকে আমার বের করতে হবে শ্রেণী মধ্যমান অবশ্যই, তারপরে আসছিল গণসংখ্যা দেওয়াই ছিল, এই দুইটা দেওয়াই ছিল, আর শ্রেণী মধ্যমানটা বের করছি। তারপরে আমি কি বের করব, ধাপ বিচ্যুতি ইউআই, তারপর কি বের করব, এফআই ইউআই। শেষ, এই 5টা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ক্ষেত্রে। আর এই যে গণসংখ্যা বহুভুজ আঁকতে বলছে, সেটা কি করবা, তো ওই শ্রেণী মধ্যমান বরাবর জাস্ট গণসংখ্যাগুলো বসাই দেবা, শেষ, সিম্পল। তাহলে অন্য প্রশ্নে কি বলবে, সম্ভবত তোমার এই মধ্যক নির্ণয় করতে বলছে আর অজীব রেখা আঁকতে বলছে। এই যে অজীব রেখা অঙ্কন করো, মধ্যক নির্ণয় করো। দেখলে আমরা কিন্তু হ্যাক শিখে গেছি যে হয় এইটা নাহলে ওইটা, দুইটা সৃজনশীলই কেমন হবে আমরা মোটামুটি বুঝে গেছি যে এই 4টা প্রশ্নই ঘুরে ফিরে আমাদের বারবার দেয়। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, তো এটা তোমরা পারো আশা করি। ঠিক আছে, ভালোই তো মজা আছে কিন্তু। যাক, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবা, আর কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের অনুভূতিটা শেয়ার করবা, বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো, বা আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে জয়েন হবা। আমাদের ফেসবুক পেজটাতে কাইন্ডলি একটা লাইক করবা, আর সব থেকে ইম্পর্টেন্ট তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। মনে রাখবা এই চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ফুল এসএসসির সিলেবাসটা শেষ করে দেওয়া হবে। তো আজকের মতো আমি যাচ্ছি, তোমরা সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।